তবু বুকে আশা নিয়ে ফিরছে ধ্বংসাবশেষের মাঝে কলজে ছেঁড়া করুণ দৃশ্যের অবতারণা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। আহা গাজা, আহা আমাদের কলিজার ভাই বেরাদর, বোনেরা, ছোট্ট ছোট্ট কচি কচি নিষ্পাপ শিশুরা। সারা বিশ্ব চেয়ে চেয়ে দেখল ইসরায়েল ও আমেরিকা গাজা উপত্যকাকে কিভাবে ছিন্ন ভিন্ন করে বিরান ভূমি করে ফেলেছে, মেরেছে প্রায় ৭০,০০০-এর মতো নিরীহ মানুষকে। কত সংসার, কত স্বপ্ন, কত বৈচিত্র্য আর কত সভ্যতার পুরনো আলেখ্য লিখিত ছিল গাজার পরতে পরতে, সব কিছু নিঃশেষ করে দিয়েছে। আমরা সবাই শুধু চেয়ে চেয়ে দেখলাম আর হাপিত্যেশ করলাম, যেন কিছুই করার ছিল না আমাদের। অথচ ৫৭টি মুসলিম দেশ যদি এক থাকত, তবে গাজায় এই অবস্থা করার সাহস করতে পারত ওরা? আমাদের ভাঙন ও বিভেদের সুযোগে ওরা আমাদের ভাই বোনদেরকেই খুবলে খুবলে খেলো, তছ নছ করল সংসার, স্বাভাবিক জীবনযাপন, মৃত্যু দিল উপহার। আমরা চেয়ে চেয়ে দেখলাম। আল্লাহ পাক কোনোদিনও আমাদের ক্ষমা করবেন না, কোনোদিনও না। সাম্প্রতিক এই যুদ্ধবিরতিও কতদিন টেকে তা কোনোভাবেই সঠিক করে বলা যাচ্ছে না, কারণ ওদেরকে বিশ্বাস করে কখনোই কোনো লাভ হয়নি। তবুও ধ্বংসস্তূপের মধ্যেই গৃহস্থানে ফেরা, চোখে তখন করুণ কলজে ছেঁড়া আর্তনাদ, করুণ দৃশ্যের অবতারণা। ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতির দ্বিতীয় দিনে গেল শনিবার ১১ অক্টোবর থেকে হাজারো বাস্তুচ্যুত ফিলিস্তিনি গাজা শহরে নিজেদের ঠিকানায় ফিরছে। ইসরায়েলি বাহিনীর বর্বরতায় ধ্বংসস্তূপে পরিণত হওয়া বসত ভিটায় স্তম্ভিত গাজাবাসী এখনও খুঁজে বেড়াচ্ছে তাদের স্বজনদের। খবর এএফপির। গেল শুক্রবার ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়ে বিধ্বস্ত ভূখণ্ড থেকে তাদের সৈন্য সরিয়ে নিতে শুরু করে। এর ফলে ক্লান্ত বিধ্বস্ত গাজাবাসী শহরের দক্ষিণ থেকে উপকূলের রাস্তা ধরে উত্তর দিকে যেতে শুরু করে। যুদ্ধবিরতির এই সুযোগে গাজা শহরে নিজের বাড়িতে ফিরেছেন রাজা সালমি। ইসরায়েলি বাহিনীর স্থল অভিযান ও নির্বিচার বোমাবর্ষণে তার বাড়ির আশপাশের এলাকায় ধ্বংসের চিহ্ন ছাড়া আর কিছুই চোখে পড়ছে না তার। সালমি বলেন, ঘন্টার পর ঘন্টা হেঁটে এখানে পৌঁছেছি। প্রতিটি পদক্ষেপে বাড়ির জন্য ভয় আর উদ্বেগ কাজ করছিল আমার মনে। তবে যখন তিনি আল রিমাল এলাকায় পৌঁছালেন, দেখলেন তার বাড়িটি ধ্বংস হয়ে গেছে। সালমি বলেন, বাড়ির কোনো অস্তিত্ব ছিল না, এখানে ছিল কেবল জঞ্জালের স্তূপ। আমি এর সামনে দাঁড়িয়ে কাঁদছিলাম। আমার সব স্মৃতি এখন ছাই হয়ে আছে। শনিবার গাজায় ফিরেছে ৫০,০০০-এরও বেশি মানুষ। গাজার সিভিল ডিফেন্স এজেন্সি এই তথ্য দিয়েছে। সেখানে উদ্ধার তৎপরতা চালাচ্ছে হামাস কর্তৃপক্ষ। সিভিল ডিফেন্স এজেন্সির কর্মকর্তারা মোহাম্মদ আল মুগাইর বলেন, গাজায় গত দুদিনে ২.৫ লাখেরও বেশি মানুষ ফিরেছে। উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর হামাস সহ বিভিন্ন ফিলিস্তিনি সংগঠন স্পষ্ট জানিয়েছে, গাজার ভবিষ্যৎ প্রশাসন ও শাসন ব্যবস্থা নির্ধারণ একান্তই ফিলিস্তিনিদের অভ্যন্তরীণ বিষয়। স্থানীয় সময় শুক্রবার ১০ অক্টোবর এক যৌথ বিবৃতিতে হামাস, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ পিআইজে এবং পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন পিএফএলপি জানায়, ফিলিস্তিনিদের ঐক্য ও স্থিতিশীল প্রতিরোধই ইসরায়েলের গণউচ্ছেদ পরিকল্পনাকে ব্যর্থ করে দিয়েছে। বিবৃতিতে বলা হয়, আমরা আবারও স্পষ্ট করে বলছি, গাজার প্রশাসন ও প্রতিষ্ঠান পরিচালনার ধরন একটি অভ্যন্তরীণ ফিলিস্তিনি বিষয়, যা আমাদের জাতীয় প্রতিনিধিত্বশীল নেতৃত্বই নির্ধারণ করবে। কোনো বিদেশি তত্ত্বাবধান আমরা মেনে নেব না। গোষ্ঠীগুলো জানায়, যুদ্ধবিরতির পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনার জন্য তারা একটি জরুরি জাতীয় বৈঠকের প্রস্তুতি নিচ্ছে। তারা জানায়, এই বৈঠক জাতীয় অবস্থানকে একীভূত করবে, একটি পূর্ণাঙ্গ কৌশল নির্ধারণ করবে এবং অংশীদারিত্ব, বিশ্বাসযোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে আমাদের জাতীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন করবে। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষের নেতৃত্বে থাকা ফাতাহ এই বৈঠকে অংশ নেবে কিনা তা এখনও নিশ্চিত নয়।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত ২০ দফা গাজা শান্তি পরিকল্পনায় বলা হয়েছে একটি নতুন আন্তর্জাতিক সংস্থা বোর্ড অব পিস গঠন করা হবে, যা গাজার জন্য একটি অন্তর্বর্তীকালীন প্রশাসন তত্ত্বাবধান করবে। এই সংস্থার নেতৃত্বে থাকবেন স্বয়ং ট্রাম্প, আর এর সদস্যদের মধ্যে থাকবেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও। তবে গাজার ভবিষ্যৎ শাসন কাঠামো কিভাবে হবে তা এখনও অনিশ্চিত। আল জাজিরা প্রাপ্ত দলিল অনুযায়ী যুদ্ধবিরতি চুক্তিতে হামাসকে ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি বন্দীদের মুক্তি দিতে হবে, তবে কোনো গণ উৎসব বা মিডিয়া অনুষ্ঠান ছাড়াই। চুক্তিতে আরও বলা হয়েছে প্রতিদিন কমপক্ষে ৬০০টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করবে, পানি সরবরাহ কেন্দ্রগুলো পুনর্গঠন করা হবে এবং বাস্তুচ্যুতদের জন্য অস্থায়ী আশ্রয় শিবির গড়ে তোলা হবে। শুক্রবার ইসরায়েলি সেনারা উপকূলীয় এলাকা থেকে সরে যেতে শুরু করলে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি উত্তরের দিকে নিজেদের ভাঙা ঘরে ফিরে যাওয়ার চেষ্টা শুরু করে। গাজা সিভিল ডিফেন্স জানিয়েছে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তারা গাজা সিটি থেকে ৬৩টি মরদেহ উদ্ধার করেছে। হাজারো মানুষ এখনও নিখোঁজ, অনেকেই ধ্বংসস্তূপের নিচে আটকে আছে। আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ বলেন, গাজা সিটিতে প্রবেশের প্রধান সড়ক ধরে এগোতেই চারপাশের ধ্বংসস্তূপে শহরটিকে আর চেনা যাচ্ছিল না। আমরা যখন শহর ছেড়েছিলাম অন্তত ১৫টি ভবন আংশিকভাবে দাঁড়িয়েছিল, কিন্তু ফিরে এসে সেগুলো আর নেই। গাজা সরকারের মিডিয়া অফিস শুক্রবার জানিয়েছে অবিলম্বে পুনর্গঠন কার্যক্রম শুরু করতে হবে। চুক্তির প্রথম ধাপে ধ্বংসস্তূপ সরানোর যন্ত্রপাতি প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে, যা পুনর্গঠনের প্রাথমিক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। জাতিসংঘ ও আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করবে, ফলে বিতর্কিত জিএইচএফকে কার্যত পাশে সরিয়ে দেওয়া হয়েছে। মানবাধিকার সংস্থাগুলো অভিযোগ করেছে গত কয়েক মাসে শত শত ফিলিস্তিনি জিএইচএফ এর নিয়ন্ত্রিত এলাকায় প্রবেশের চেষ্টা করতে গিয়ে নিহত হয়েছেন। তবুও শুক্রবার জিএইচএফ জানিয়েছে তারা তাদের কার্যক্রম চালিয়ে যাবে। সংস্থার নির্বাহী পরিচালক জন অ্যাক্রি বলেছেন, আমরা গাজার প্রয়োজন মতো মানুষদের জন্য খাদ্য ও সহায়তা পৌঁছে দিচ্ছি এবং এই মিশন থামবে না। বিশ্লেষকরা জানাচ্ছেন অবশেষে যুদ্ধবিরতি কার্যকরের মাধ্যমে টানা ২ বছরের ইসরায়েলি আগ্রাসন থেকে মুক্তি পাচ্ছে গাজাবাসী। এখন আলোচনা হচ্ছে ট্রাম্পের ২০ দফা প্রস্তাবে দ্বিস্তর ভিত্তিক শাসন ব্যবস্থা নিয়ে, যেখানে বলা হয়েছে দৈনন্দিন বিষয়গুলো ফিলিস্তিনি কমিটি দেখভাল করলেও অর্থনীতি আর প্রতিরক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেবে বোর্ড অব পিস, যার নেতৃত্বে থাকবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার। তবে এক যৌথ বিবৃতিতে গাজায় বিদেশি শাসন মেনে না নেয়ার ঘোষণা দিয়েছে হামাস সহ ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠীগুলো। এমত অবস্থায় প্রশ্ন উঠছে, ট্রাম্পের গাজা পরিকল্পনা কি আদৌ সফল হবে নাকি ব্যর্থ হবে? আর ব্যর্থ হলেই কেন ব্যর্থ হবে? জনমনে ফুঁসে ওঠা এই প্রশ্নগুলোর উত্তর সহ ব্যাখ্যা দিতে গিয়ে বিশ্বের কয়েকজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বের উদ্ধৃতি তুলে ধরেছেন পাকিস্তানের নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক সাংবাদিক ইজাজ হায়দার। রোববার ১২ অক্টোবর ডনে প্রকাশিত এক লেখনীতে তিনি ওই উদ্ধৃতি সহ ব্যাখ্যা বিশ্লেষণ তুলে ধরেন। উদ্ধৃতিগুলো হল, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স বলেছেন, আমেরিকার সবচেয়ে বড় ঐতিহাসিক ভুলগুলোর একটি ছিল নিজেদের নিরপেক্ষ মধ্যস্থতাকারী বলে দাবি করা। প্রেসিডেন্ট ট্রাম্প যা বুঝেছিলেন তা হল, দুনিয়া যদি আর কিছু নাও জানে, এটুকু জানুক যে আমেরিকা ইসরায়েলের পাশে আছে। সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ২০১৮ সালে যুক্তরাষ্ট্র সফরের সময় বলেছিলেন, গত কয়েক দশকে ফিলিস্তিনি নেতৃত্ব একের পর এক সুযোগ হারিয়েছে। এখন সময় এসেছে তারা প্রস্তাবগুলো গ্রহণ করে আলোচনায় বসুক, না হলে চুপ থাকুক এবং অভিযোগ করা বন্ধ করুক। বাহরাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব শেখ আবদুল্লাহ বিন আহমেদ আল খলিফা বলেছেন, বাহরাইন ও ইসরায়েলের মধ্যে গোয়েন্দা সহযোগিতা চলছে। মোসাদ বাহরাইনে আছে এবং তারা এই অঞ্চলে সক্রিয় থাকবে। এছাড়া ২০২৪ সালের জানুয়ারিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছিলেন, ইসরায়েলকে জর্ডান নদীর পশ্চিমের অর্থাৎ গাজা সহ পশ্চিম তীর সব ভূখণ্ডে নিরাপত্তা নিয়ন্ত্রণ রাখতে হবে। এটি ফিলিস্তিনি সার্বভৌমত্বের ধারণার সঙ্গে সাংঘর্ষিক, কিন্তু বাস্তবতা এটাই। এই উদ্ধৃতিগুলো থেকেই বোঝা যায় বিশ্ব পরিস্থিতি কেমন।
এবং ইসরায়েল ও তার মিত্র আমেরিকা আসলে কি চায়। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত গাজা শান্তি পরিকল্পনা নিয়ে কায়রোতে আলোচনা চলছে। সোমবার 13 অক্টোবর বিকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি লোহিত সাগর তীরবর্তী পর্যটন নগরী শারম আল শেখে 20টিরও বেশি দেশের অংশগ্রহণে এক আন্তর্জাতিক সম্মেলনের নেতৃত্ব দেবেন বলে জানিয়েছে মিশরীয় প্রেসিডেন্টের কার্যালয়। এক বিবৃতিতে বলা হয়, এই বৈঠকের লক্ষ্য হবে গাজা উপত্যকায় যুদ্ধের অবসান, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার প্রচেষ্টা জোরদার করা এবং আঞ্চলিক নিরাপত্তা ও সহযোগিতার নতুন যুগের সূচনা করা। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস, ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো বৈঠকে উপস্থিত থাকবেন বলে নিশ্চিত করা হয়েছে। এতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উপস্থিত থাকবেন কিনা সেই বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি। অন্যদিকে হামাস জানিয়েছে তারা সম্মেলনে অংশ নেবে না, কারণ আলোচনার পুরো প্রক্রিয়ায় তারা মূলত কাতারি ও মিশরীয় মধ্যস্থতাকারীদের মাধ্যমে অংশ নিয়েছে। যাই হোক, ট্রাম্পের ওই পরিকল্পনার 20 দফাকে দুটি দৃষ্টিকোণ থেকে দেখা যায়। একটি স্বাধীন নথি হিসেবে, অন্যটি ফিলিস্তিনের দীর্ঘদিনের উপনিবেশিক রাজনীতির প্রেক্ষাপটে বিচার্য হিসেবে। এখানে উভয় দিক নিয়েই আলোচনাটি বিশ্লেষণ করা হয়েছে, কারণ ইতিহাসের সেই মৌলিক কারণগুলো না বোঝা গেলে ট্রাম্পের উদ্যোগ শেষ পর্যন্ত স্থিতিশীলতার বদলে আরও অস্থিতিশীলতা ডেকে আনবে। এবং এটি হবে নতুন কিছু নয়, তার আগের মেয়াদে হওয়া আব্রাহাম চুক্তি, যাকে ট্রাম্পের সবচেয়ে বড় কূটনৈতিক সাফল্য বলে দাবি করা হয়েছিল। এটি প্রকৃতপক্ষে দখলদার ইসরায়েলি সহিংসতা বৃদ্ধি করেছে, আর এর ফলেই মূলত হামাসের 7 অক্টোবরের আক্রমণের মঞ্চ প্রস্তুত হয়েছে। দর্শক, আজ এ পর্যন্তই। ধন্যবাদ। changeTV.press, এক ফোঁটা হলুদ নেই।